এরপর 2 সপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেকে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী ধরা পড়া তো দূরের কথা, গ্রামোফোন পিনে জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হয়ে তিনি মাটিতে পড়ে গেছিলেন, তারপর আর ওঠেননি। খবরের কাগজে যে বিরাট রই রই আরম্ভ হলো তা বর্ণনা করা যায় না। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার লোকজনের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর খুব তাড়াতাড়ি আরও 2টো একই রকম খুন হয়ে গেল। কলকাতা শহর বিহ্বল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ সেই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি আর যতই বিরাগ থাকুক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া যে আর কিছুই নয় তা সে মনে মনে ভালো রকমই জানত। তাই এই নতুন হত্যাকাণ্ড তার মনে সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন ঘটনাস্থলগুলি আমরা দুজনে মিলে দেখে আসতাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করেছিল কিনা জানি না, করে থাকলেও আমাকে কিছুই বলেনি। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে যেটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধ হয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যি সত্যি সূত্রটি তার হাতে এসে পড়ল, তখন দেখলাম বাইরে শান্ত সংযুক্ত ভাব ধারণ করলেও ভিতরে ভিতরে যে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে তা ওর মুখ দেখলেই বোঝা যায়। আজ আপনাদের জন্য ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সির সিরিজের গল্প পথের কাঁটা। প্রধান চরিত্রে ব্যোমকেশ, সৌমাদিত্য পাল, অজিত, শিবম নন্দী, আশুবাবু, দেবাঞ্জন ভট্টাচার্য এবং প্রফুল্ল রায়, অনিশ ঘোষ। সম্ভবত এই গল্পটাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সি সিরিজের প্রথম গল্প। যদিও শ্রোতাদের সুবিধার্থে সত্যান্বেষী গল্পটাকেই প্রথম গল্প হিসেবে ধরা হয়, কিন্তু শরদিন্দুবাবু প্রথম পথের কাঁটা গল্পটাই লেখেন। তাহলে শুরু করা যাক। ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সি সিরিজের গল্প পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের একপাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্য মনস্কভাবে জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলা আলো ঝলমল করছিল। বাড়ির 3 তলার এই ঘরকটি নিয়ে আমাদের বাসা। বসবার ঘরটির পাশে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে কলকাতা শহরের কর্মকোলাহল আরম্ভ হয়ে গেছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার শেষ নেই। আকাশেও এই চাঞ্চল্য কিছু পরিমাণে প্রতিফলিত হয়েছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যলোক পরিভ্রমণ করবার আশায় ঊর্ধ্ব হতে আরও ঊর্ধ্বে উঠছে। বেলা প্রায় 8টা। সকালবেলা চা ও জলখাবার শেষ করে আমরা দুজন অলসভাবে খবরের কাগজ নিয়ে খবর পড়তে শুরু করলাম। ব্যোমকেশ জানালার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলে একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর।
অর্থাৎ মানচুরিয়ার কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে, আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে, কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বাইরে বেরিয়ে পড়ে। সে স্বভাবতই কম কথা বলে, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে ছুটিয়ে দিতে পারলে তার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়ে। তখন তার কথাবার্তা সত্যি শোনবার বস্তু হয়ে পড়ে। আমি খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারলাম না, বললাম, ও তাই নাকি? তাহলে খবরের কাগজওয়ালারা ভারী শয়তান বলতে হবে। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। দেখলাম ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারের টেলিগ্রামেও সব পাওয়া যায় না। তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টোতে উল্টোতে এক কোণে অতি ক্ষুদ্র 3 লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হলো। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, নচেত খুঁজে বার করতে বিশেষ বেগ পেতে হতো। পথের কাঁটা, যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়ে লেডলর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 2-3 বার পড়েও বিজ্ঞাপনের মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কী বস্তু? সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে। পুরনো কাগজ ঘাটলেই দেখতে পাবে। কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নাম্বার দেওয়া থাকে, এতে তো নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমনভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথা সময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে নেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে, আর লোকের ঠেলা খেতে লাগলো। কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে ভাবলে ব্যাপারটা আগাগুড়ো ভুয়ো।
তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানা চিঠিকে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর? তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কিরকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়, অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন ছাই দিতে পারল না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এই কথা সহজে মেনে নেওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম এই নীরবতায় সে আরও অসহিষ্ণু হয়ে উঠবে এবং অচিরাত আরও জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি কুটো মুখে করে খোলা জানালার ওপর এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ক্ষুদ্র চোখ দিয়ে আমাদের দেখতে লাগলো। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে আউল নির্দেশ করে বলল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পারো? হ্যাঁ, কী চায়? ও বোধহয় বাসা তৈরি করবার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। দুই হাত পেছনে রেখে হাসতে হাসতে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? এই রে, দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাচে পড়ে গেছি। বললাম, না তবে। অনুমান? পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও? চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলা তো সেই অনুমান খাটবে। কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানালায় উঠে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? চটাতে পারবে না, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। এই প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জেদ চড়ে গেছিল, বললাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকালে কোনো কাজও নেই, কালই তোমায় বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হয়ে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, পৌর, মোটামুটি, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে, কেউ নেই, নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তিনতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না। বাইরের দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডেকে বলল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একটা মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটা মোটা মলক্কা বেতের রূপোর মুড়যুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়িগোঁফ কামানো, মাথার সামনের দিকটা টাক পরে পরিষ্কার হয়ে গেছে। তিনতলার সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে প্রবেশ করে প্রথমটা কথা বলতে পারলেন না। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদু স্বরে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, অনুমান, অনুমান। আমি নীরবে তার শ্লেষ হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে সন্দেহ নেই।
ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞাসা করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার ওপর পাকাটা চালিয়ে দিয়ে একখানা চেয়ার নির্দেশ করে ব্যোমকেশ বলল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনুন। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের পানে তাকিয়ে রইল। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই পৌর ভদ্রলোকটিকে দেখবা মাত্র তাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে কী করেই ব্যোমকেশ জড়িয়ে ফেললো তা একেবারেই আমার মাথায় প্রবেশ করলো না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকলো। ভদ্রলোক অতি কষ্টে আত্মসংবরণ করে বললেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রেখে ব্যোমকেশ হাত নাড়িয়ে বুঝিয়ে দিল যে এরপর তার আগমনের হেতু আবিষ্কার করা একটা বাচ্চার পক্ষেও সহজসাধ্য। এইখানেই বলে রাখা ভালো যে কিছুদিন হতে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দেশি বিদেশি খবরের কাগজগুলো বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তারই ফলে কলকাতার লোকের মনে কৌতূহল, উত্তেজনা, আতঙ্কের শেষ ছিল না। খবরের কাগজের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনা একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল এবং ঘর থেকে বাইরে যাবার আগে প্রত্যেক বাঙালি ভদ্রলোকেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক এক পৌর ভদ্রলোক সকালবেলা কর্নওয়ালি স্ট্রিট দিয়ে রোজের যাতায়াত করছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাত যাবার জন্য যেমনি পথে নেমেছেন অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলায় রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখল যে তার দেহে কোনো প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের ওপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটা গ্রামোফোনের পিন বিধে আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করলো তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সামনে দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে মর্মস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় একই সঙ্গে ঘটেছে। এই ঘটনা নিয়ে খবরের কাগজে বেশ একটু আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বের হয়ে গেল। এটা হত্যাকাণ্ড কি না, এবং যদি তাই হয় তবে কি করে যে এরূপ ঘটল তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হলো। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারল না যে এই হত্যার উদ্দেশ্য কী এবং যে হত্যা করেছে তার এটাতে কী স্বার্থ। সরকারের পুলিশ যে এটা তদন্তভার গ্রহণ করেছেন তাও খবরের কাগজে প্রকাশ পেল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন যে ও কিছু নয়, লোকটা হার্ট ফেল করেছিল। কিন্তু উপস্থিত ভালো খবরের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এক নতুন ফন্দি বার করে তিলকে তাল করে তুলল। এর দিন আসতেক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপে যে খবর বের হলো তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাঁড়া হয়ে উঠল। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হয়ে খুলে গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটি ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত রয়েছে
আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল অনুরূপ আরেকটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মল্লিক কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে যাইয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই না গাড়ি থেকে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন, অমনি শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধিয়া হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ পায় যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূর কর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের দ্বারা ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ঃক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকসন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের বশে গ্রেফতার করা হইয়াছে। এরপর 2 সপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেকে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনে জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হয়ে তিনি মাটিতে পড়ে গেছিলেন, তারপর আর ওঠেননি। খবরের কাগজে যে বিরাট রই রই আরম্ভ হলো তা বর্ণনা করা যায় না। পুলিশের অক্ষমতা সম্বন্ধে সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার লোকজনের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর খুব তাড়াতাড়ি আরও 2টো একই রকম খুন হয়ে গেল। কলকাতা শহর বিহবল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি আর যতই বিরাগ থাকুক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া যে আর কিছুই নয় তা সে মনে মনে ভালো রকমই জানতো। তাই এই নতুন হত্যাকাণ্ড তার মনে সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন ঘটনাস্থলগুলি আমরা দুজনে মিলে দেখে আসতাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করেছিল কিনা জানি না, করে থাকলেও আমাকে কিছুই বলেনি। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে যেটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধ হয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যি সত্যি সূত্রটি তার হাতে এসে পড়ল, তখন দেখলাম বাইরে শান্ত সংযুক্ত ভাব ধারণ করলেও ভিতরে ভিতরে যে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে তা ওর মুখ দেখলেই বোঝা যায়। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল।
পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল, কপালে কিছুটা ঘাম দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এই ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি বলে কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলে নিয়ে বলতে আরম্ভ করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র। কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি। বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে বুলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোছানো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন ওই 1,50,000 টাকা ব্যাংকে জমা আছে। তার সুদেই আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়ে বললেন, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোয়াতে হয় না। শুধু লক্ষ্মী ছাড়া একটা গকাটে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো। কিন্তু সে ছোঁড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়িতে আমি ঢুকতেই দিই না। ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির স্বরে বললেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই। কোনো হাঙ্গামা ছিল না, বন্ধু বান্ধব আমার কেউ নেই। কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথা ভাবতেও পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রপাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজাখুরি। কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধেবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আর যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি আমহা স্ট্রিট আর হ্যারিসন রোডের ওই চৌমাথার ঘড়িতে। তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির উপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমের সামনে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল। কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে যেন আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে আছে। আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে মুখ ফুঁড়ে বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠলেন। কপালের ঘাম মুছে কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ি বার করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলে একটা গান মেটালের পকেট ঘড়ি বার করলো। ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে এবং তার মর্মস্থল ভেদ করে একটা গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বার করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনঃসংযোগে নিরীক্ষণ করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের ওপর রেখে আশুবাবুকে বলল,
তারপর? তারপর কি করে যে রাত্রে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল। নইলে আমি হয়তো এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই শুধু ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল, শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর হতে না হতেই ছুটে এসেছি। বদ্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে গিয়ে মৃদু হাস্যে বলল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করছে না, কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কীরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আর কোনো রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন। রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আমার মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির গিরিং গিরিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলে পুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। একটু ইতস্তত করে বাসুবাবু বললেন, না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর সাদা মুখ ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচজড়িত স্বরে বললেন, আমাকে আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না। ওটা আর কি আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট আর কি। বলতে বলতে অপ্রতিভভাবে থেমে গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চেয়ে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চোখ অন্যদিকে ফিরিয়ে আশুবাবু বললেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করে বললেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে বসে রইল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান। যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার। আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। বাড়িতে আমি একলা থাকি, যদি বাড়িতেই। না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু পাণ্ডুর মুখে বললেন, বাড়ি থেকে একেবারে বেরোতে পাবো না। একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু প্রস্থান করল। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। চিন্তা করবার নতুন সূত্র সে অনেক পেয়েছে, তাতে সন্দেহ নেই। তাই আমি তার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা নীরব থাকার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছো আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন?
এবং বাড়িতে নিরাপদ এ কথাই বা জানলুম কি করে? চকিত হয়ে বললাম, হ্যাঁ। গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তায় মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছো? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। এমন কি অস্ত্র হতে পারে? তা যখন জানতে পারবো, গ্রামোফোন পিন রহস্য তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছিল। বললাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোঁড়া যায়? প্রশংসার চোখে তাকিয়ে ব্যোমকেশ বলল, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে, আর কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? মনে করো যদি এয়ার গান হয়? এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনাটায় নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাবনার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে? তুমি তো এক্ষুনিই বললে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে চেয়ে রইল। অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক তো। কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভেঙে ফেলল। বলল, কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় বাঁধা। এই সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কীরকম? ব্যোমকেশ হাতে গণনা করতে করতে বলল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও পৌর। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা এইটাই সবচেয়ে উল্লেখযোগ্য, তারা সবাই অপুত্র। তুমি তাহলে অনুমান করো যে? অনুমান এখনো আমি কিছু করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ওই ইংরেজিতে যাকে বলে প্রিমাইস। কিন্তু এই কটি প্রিমাইস থেকে অপরাধীদের ধরা? অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহু বছর একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুন, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মের মত ইনি এক এবং অদ্বিতীয়। এই কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে গিয়েছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি 5 জনের হয়? এ যেন চক্র ছিদ্র পথে মৎস্যচক্ষু বিদ্ধ করার মতো। ওই দ্রৌপদী স্বয়ংবর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই 2 জনের ছিল। বলেই হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, যেটা ব্যোমকেশের নিজস্ব। এই ঘরে সে সকল সময় আমাকেও ঢুকতে দিত না। বস্তুত এই ঘরখানা ছিল একাধারে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম।
আশুবাবুর ঘড়িটা তুলে সেই ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকেলে প্রায় 3:30টার সময় ব্যোমকেশ বেরিয়ে গেল। কী কাজে গেছিল জানি না। যখন ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই চাকর টেবিলের ওপর চা জলখাবার দিয়ে গেল। আমরা নিঃশব্দে জলযোগ করলাম। এমন অভ্যাস হয়ে গেছিল যে এই কাজটা একসাথে না করলে ঠিক মনোপুত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে বসে ব্যোমকেশ প্রথমে কথা বলল। এই আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? হ্যাঁ, কেন বলো দেখি? আমার তো ভালো লোক বলেই মনে হয়, নিরীহ ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উশৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। বয়স নাই থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন। এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু ওই নাগরিকটির ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। ওরে বাবা, তাই নাকি? সঙ্গীত পাশু সেজে ঢোকার মতলব করছিল বুঝি? তা নাগরিকটিক দর্শন পেলে কীরকম দেখতে শুনতে? একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিলুম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারী চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। আহা, এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। হ্যাঁ, এই আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী উঠলে কেন বলো তো? অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনের মধ্যে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেই রকমই অনুমান করা হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ওই ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একটা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগেই চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগলো। বুঝলাম, অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পাছে তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা অপেক্ষা বড় হয়ে ওঠে। এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়তে দিল না। আমি তাই জিজ্ঞাসা করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সামনে দাঁড়িয়ে একটু হেসে বলল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারীর আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবেন। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুড়লে এমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারী টিপ কীরকম অভ্রান্ত তা তো দেখছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকছে। 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারল না। সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান রহস্য। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিতও করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না।
কি করে সে এমনভাবে আত্মগোপন করলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা, এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতরে এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোঁড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকে যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে তো অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হওয়ার কথাও নয়। তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ সারতে পারতো, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছো? আমি নিরুত্তর হয়ে রইলাম। ব্যোমকেশ হাঁটুর ওপর কুনুই রেখে ও হাতের ওপর থুতনি রেখে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান আমার হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাতের বেলা এই বিষয়ে আর কোনো কথা হলো না। শোয়ার আগে পর্যন্ত ব্যোমকেশ অন্য মনস্ক ও বিমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পেছনে তার মন যেন ব্যাধের মতো ছুটছে। তা বুঝে আমিও তার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে বিছানা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এক পেয়ালা চা গলাধ্যকরণ করে বেরিয়ে গেল। ঘন্টা তিনেক পর যখন ফিরল তখন জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতোর ফিতে খুলতে খুলতে অন্য মনে বলল, উকিলের বাড়ি। তাকে অন্যমনস্ক দেখে আমিও আর প্রশ্ন করলাম না। বেলার দিকে তাকে একটু আনন্দিত দেখলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সাথে কথাও বলেছে, শুনতেও পেয়েছিলাম। প্রায় 4:30 সময় দরজা সে খুলে গলা বাড়িয়ে বলল, ওহে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাটার প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার সময় যে উপস্থিত। সত্যি তো, পথের কাঁটার কথা তো একেবারে ভুলেই গেছিলাম। ব্যোমকেশ হেসে বলল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই, এমনি গেলে তো চলবে না। আরে এসো। আমি তার ঘরে প্রবেশ করে বললাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কভারযুক্ত আলমারি খুলে তার ভিতর থেকে একটা টিনের বাক্স বার করলো। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে ব্রাশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। নড়ো না। মিনিট 15 পর আমার অঙ্গসজ্জা শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল, তখন এই আয়নার সামনে গিয়ে দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ্যোপাধ্যায় নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাঁড়ি ও ছুঁচলো গোঁফ যে অজিত বন্দ্যোপাধ্যায়ের কোশমিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। আমি ভীত হয়ে বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে যদি পুলিশে ধরে? হা মাভই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস হয় না? নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরও ভয় পেয়ে বললাম, না না, তার দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। বের হওয়ার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, ওই পিছু নিতে পারে। হ্যাঁ, সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়। আমি বাড়িতেই রইলুম, এই যত শিগগিরই পারো ফিরে এসো। পথে বেরিয়ে প্রথমটা ভারী অস্বস্তি বোধ হতে লাগলো। ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারো দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হলাম, একটু সাহসও হলো। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখলেই সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা কুড়িয়ে নিল। আমার পানে ভালো করে দেখলোও না। 5টা বেজে গেছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝে ট্রামে চড়লাম। এসপ্ল্যানেডে নেমে বেড়াতে বেড়াতে সংকেত স্থানে উপস্থিত হলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নয়, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করতে লাগলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না।
যে পথে জনস্রোত জলস্রোতের মতোই ছুটে চলেছে, সেখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা মোটেই সহজ ব্যাপার নয়। 2-4টে কুনুইয়ের গুঁতো নির্বিকারভাবে হজম করলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকার অন্য বিপদও আছে। চৌমাথার ওপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করলো। এক্ষুনি হয়তো এসে জিজ্ঞাসা করবে, কেন দাঁড়িয়ে আছো? কী করি? ফুটপাতের ধারেই ওয়াইডওয়ে লেডলর দোকানের একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানালায় নানাবিধ বিলিতি জিনিসপত্র সাজানো ছিল। তার দিকেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে ভাবলাম, পার আগে ভূত মনে করে ক্ষতি নেই, গাঁট কাটা ভেবে যেন হাতে হাত করা না পড়ায়। ঘড়িতে দেখলাম 5:50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটাতে পারলেই বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যেই পড়ে রইল। 2-1বার পকেটে হাত দিয়েও দেখলাম, কিন্তু সেখানে নতুন কিছুই হাতে ঠেকলো না। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট পরিত্যাগ করলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করলাম, না, চিঠিপত্র কিছুই নেই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা আনন্দ হতে লাগলো। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয় তার একটা দৃষ্টান্ত পাওয়া গেছে। এইবার তাকে বেশ একটু খোঁচা দিতে হবে। এইরূপ নানা কথা ভাবতে ভাবতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে এসে পৌঁছলাম। ছবি দেবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনে চমকে ফিরে দেখি, লুঙ্গি পরা নিজ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজে দিয়েছে। বিস্মিতভাবে খুলতেই একখানা কুৎসিত ছবি বের হয়ে গেল। এরূপ ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা নেই। সামনে পেছনে চারিদিকে তাকালাম, কিন্তু ভিড়ের মধ্যে লুঙ্গি পরা লোকটাকে কোথাও আর দেখতেই পেলাম না। অবাক হয়ে কী করব ভাবছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকিয়েই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বললেন, চিঠি তো পেয়ে গেছো, তাই দেখছি। এবার বাড়ি যাও, একটু ঘরে যেও, এখান থেকে ট্রামে বউবাজার মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম এসে সামনে দাঁড়ালো। সাহেব তাতে উঠে পড়লেন। আমি সমস্ত শহর মারিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার ওপর লম্বা হয়ে পড়ে সিগার টানছে। আমি তার সামনে চেয়ার টেনে বসে বললাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধোঁয়া বার করে বলল, মিনিট 20। আমার পিছু নিয়েছিলে কেন? যে কারণে নিয়েছিলাম তা সফল হলো না। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার পিছনে 5 হাত দূরে লেডলর দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হওয়ারই কথা। তাই সে চিঠিখানা দিল না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তা বিবৃত করলে পর ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। সেটা আসল নয়, নকল, তোমার গোফদারির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোফ ধুয়ে এসো। মুখ ফুক পরিষ্কার করে স্নান করে যখন ফিরলাম, তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। 2 হাত পেছনে দিয়ে সে দ্রুত পদে ঘরে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যে তা দেখে আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়ে বলল,
শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। দুই দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটা পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমিই পড়ে দেখো। বলেই ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল। তা দেখেছিলাম, কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকাবেন না। নিজের নাম লেখা দরকার নেই। লিখিত পত্র খামে ভরে আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেস কোর্সের পাশে রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটা লোক বাইসাইকেল চড়ে আপনার সামনের দিক থেকে আসবে। তার চোখে মোটর গবল দেখলেই চিনতে পারবেন। তাকে দেখা মাত্র আপনার পত্র হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে। তারপর যথাসময় আপনি সংবাদ পেয়ে যাবেন। পদব্রজে একাকী থাকবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। 2-3বার সাবধানে পড়লাম। খুব অসাধারণ বটে এবং যৎ পরনাস্তি রোম্যান্টিক, তাতে সন্দেহ নেই। কিন্তু এটাতে ব্যোমকেশের এত আনন্দের কোনো কারণ খুঁজে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এমন কিছুই দেখছি না। কিচ্ছু দেখতে পেলে না? অবশ্য তুমি জানি অনুমান করছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদমতলব থাকতেও পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছুই দেখতে পারছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। বাইরে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কিছুক্ষণ এক মনে শুনে বলল, আশুবাবু, এসব কথা ওকে বলবার দরকার নেই। বলেই চিঠিখানা আমার হাত থেকে নিয়ে পকেটে পুরল। আশুবাবু ঘরে প্রবেশ করলে তার চেহারা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। মাথার চুল অবিনস্ত, জামা কাপড়ের পরিপাট্য নেই, গালের মাংস ঝুলে গেছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পর তাকে এত অবসন্নও দেখিনি। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়ে বললেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশ বাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। সে পালাবে আমি জানতুম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি আপনি সব জানেন? সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে চান। প্রথমটা বোধহয় কৌতূহল বশে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন, এ আপনার ভালোই হলো। এই অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের কোনো ভয়ও আর নেই। এখন আপনি নির্ভয় রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল চোখে তাকিয়ে বললেন, তার মানে? তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে না। এই কলিকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিল। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ 2 হাতে মুখ ঢেকে বসে রইলেন। শেষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি।
কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলাম। তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম। সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনই অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে গেলাম। শেষে একদিন জানতে পারলাম সে পতিতার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু ওকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকেই স্ত্রীর মতন দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতন ভালোবাসে, কোনো দিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যই হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। ওরা ওরা কোথায় গিয়েছে আপনি জানেন কি? না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরকাল শ্রদ্ধা করব, জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা খেটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশাও করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবুর বিদায় নেওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রইল। শোয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটা আছে, এই কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামিয়ে বলল, কাল বিকালে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধানও তো পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপে হেসে বলল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতুম না। তুমি তাদের তাড়িয়েছো? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি যে সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই মাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার কী লাভ হলো? লাভ এমন কিছু নয়, কেবল দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হওয়ার লোক নন, বক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুড়েছে। আগে থাকতেই তারা খবর জানতো কি না। হে যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না তখন 2 বছরই বা মন্দ কি। পরদিন সকালবেলায় একজন অপরিচিত আগন্তুক দেখা করতে এলো। সবেমাত্র চায়ের বাটি নামিয়ে রেখে খবরের কাগজখানা খুলবার জোগাড় করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ চমকে গিয়ে বলল, কে? ভেতরে আসুন। একটা ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করলো। দাড়িগোঁফ কামানো, এক হাড়া ছিপছিপে গড়ন, বয়স 30-এর মধ্যেই, চেহারা দেখলেই মনে হয় একজন অ্যাথলেট। সামনে আমাদের দেখে
হাসি মুখে নমস্কার করে বলল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বিমা কোম্পানির এজেন্ট। বলেই অনাহুতভাবেই একখানা চেহারা অধিকার করে বসল। ব্যোমকেশ বিরস স্বরে বলল, আমাদের জীবন বিমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হেসে উঠল। একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুশ্রী, কিন্তু হাসলেই মুখের চেহারা বদলে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হলো। লোকটা বোধ করি অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে আরক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হতে পারে দেখে আশ্চর্যই বোধ হয়। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বিমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বিমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের রাস্তা দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। ইহা তাদেরও দোষ দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পারে, উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনার নামে তো ব্যোমকেশবাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনী দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বের করে টেবিলের ওপর রেখে বলল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু। বলেই অর্থপূর্ণভাবে আমার দিকে চাইল। আমি উঠবার উপক্রম করছি দেখেই ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলবেন। বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসে? আপনার নামটি? আমার নাম অজিত বন্দ্যোপাধ্যায়। এই মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধহয় ডাল নয়। আমার এক সময় মনে হয় এই একঘেয়ে জীবন বিমার কাজ ছেড়ে আপনার মতো একটা জীবনযাপন যদি করতে পারতাম। বলেই পকেট থেকে পানের ডিবা বাইর করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠেছিল। বলল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তার দিকে ফিরে বলল, এই যে বলি, আমি বিমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বোম্বের ডুয়াল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করছি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকা কাজ আমি করেছি, কিন্তু কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ পাঠিয়েছে। গত 8 মাস প্রায় স্থায়ীভাবেই কলকাতাতেই আছি। প্রথম মাস 2 বেশ ভালোই কাজ চালিয়েছিলাম জানেন মশাই, কিন্তু হঠাৎ করে কোথা থেকে একটা আপদ এসে জুটলো। কারুর নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দেরের ভালো ভালো লাইভ ভাঙতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও পিছু নিয়ে হাজির হয়। কোম্পানির নামে বড় বড় দুর্নাম দিয়ে খদ্দেরকে ভড়কে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইভগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো, কোম্পানি থেকে তাগাদ আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে বাঁচবো কিছুতেই ঠিক করতে পারছিলাম না। মামলা মোকদ্দমা করা সহজ না, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিলে যোগ পেছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ থেকে সযত্নে রক্ষিত 2টো চিরকুট বার করল। ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়ে বলল, 13-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার বোধহয় নজরে পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটার কাকে বলে ভাবলাম, দেখি তো আমার পথের কাঁটাটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম। গলা বাড়িয়ে দেখলাম সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলল, পড়লেন তো, বেশ মজার নয়? যাও, আমি তো নির্দিষ্ট দিনে, অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা কি আর বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিস্ট্রাস্টেড হয়ে ফিরে আসছি,
হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল। এই দেখুন চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগলো। আমি উঠে এসে তার পিঠের ওপর ঝুঁকে দেখলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ। কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিখানা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগলো। একে তো পকেটে চিঠি, এক কি করে ভেবেই পেলাম না। তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ট্রি ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠির যেন আগাগোড়াই মিস্ট্রি। যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকানো রয়েছে। বলে সপ্তাহ দিয়ে এত লুকোচুরি কেন? লোকটা কে, কীরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি। অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো। বলেই সে আমার মুখের দিকে চাইল। আমি উত্তর দেবার আগেই ব্যোমকেশ বলল। উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন? আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় কিছুক্ষণ পর বলল। সে কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করে উঠতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি। তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শটা নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল। দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনও যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আচ্ছা, আজকে রাত্রে সুবিধা হবে কি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। না, আর রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই চমকে গিয়ে প্রফুল্ল রায়ের দিকে তাকিয়ে কথাটা ঘুরিয়ে নিয়ে বলল। কিন্তু আপনার ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। কাল বিকেলে 4টে 4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ বেশ, তাই আসো। পকেট থেকে আবার ডিবা বার করে দুটো পান মুখে পুড়ে ডিবাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল। পান খান কি? না। খান না? আমার এক বড্ড বড় অভ্যাস, কিছু ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ উঠি তাহলে, নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দরজা পর্যন্ত গিয়ে প্রফুল্ল রায় ফিরে দাঁড়িয়ে বলল। পুলিশের বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নাম ধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হয়ে উঠল, বলল। পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই দিয়ে যান আপনার টাকা। বলেই টেবিলের ওপর নোটখানা আঙুল নির্দেশ করে দেখিয়ে দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলতে বলতে প্রফুল্ল রায় তাড়াতাড়ি বেরিয়ে গেল। প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশও নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকলো। তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে যায় জানি, কিন্তু কিছুক্ষণ একাকী থাকবার পর সে ভাব আপনিই তার চলে যায়, তাও আমি জানতাম। তাই মনে বহু প্রশ্ন থাকা সত্ত্বেও খবরের কাগজ নিয়ে পড়তে শুরু করলাম। কয়েক মিনিট পরে শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে। বুঝলাম কাউকে টেলিফোন করছে। দু একটা ইংরেজি শব্দও কানে এসেছিল, কিন্তু কাকে টেলিফোন করছে ধরতে পারলাম না। প্রায় 1 ঘন্টা ধরে কথাবার্তা চলল। তারপর দরজা খুলে ব্যোমকেশ বেরিয়ে এলো। চেয়ে দেখলাম তার স্বাভাবিক প্রফুল্লতা ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করলে? সেই কথায় উত্তর না দিয়ে ব্যোমকেশ বলল। কাল এসপ্ল্যানেড থেকে ফেরার সময় একজন তোমার পিছু নিয়েছিল, জানো? হ্যাঁ? না, নিয়েছিল নাকি? নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা যে কি আছে তা বুঝলাম না।
কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যে তার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করে চানের জন্য উঠে পড়লাম। দুপুর ও সন্ধেটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটিয়ে দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না। চেয়ারে চোখ বুজে পড়ে রইল। শেষে চমকে উঠে বলল, প্রফুল্ল রায়? ও, আজ সকালে যিনি এসেছিলেন, না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাতে খাওয়া দাওয়ার পর নীরবে বসে ধূমপান চলছিল। ঘড়িতে ঢং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, উঠো বীর জায়াবাদ কুন্তহল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, সে আবার কি? বাহ, পথের কাটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? এ মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। কিন্তু না গেলেই কি নয়? পথের কাঁটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে, তাহলে যে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেওয়ার মতো খবরও তো কিছু চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না। চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি। এখন ও ঘরে চলো, সময়ক্রমেই কমে আসছে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মুখ সজ্জা করে দিল। দেয়ালে টাঙানো দীর্ঘ আয়নাটায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরে এসেছে। কোথাও এতটুকু তফাৎ নেই। আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করলো। মুখের কোনো পরিবর্তন সে করল না। দেরাজ থেকে কালো রঙের সাহেবি পোশাক বার করে পরিধান করলো, পায়ে কালো রবার সোল জুতো পরল। তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পেছনে কি দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পেলে? না তো, এখনো দেখতে পাচ্ছি না। ব্যাস, কাম ফতে। এখন শুধু একটা পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করলাম ব্যোমকেশের টেবিলের ওপর 2টো চিনে মাটির প্লেট রাখা আছে। হোটেলে যেমন আকৃতির প্লেটে মটন চপ খেতে হয় সেরকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের ওপর উপুড় করে চেপে ধরে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল। বলল, সাবধান, খসে না যায়। ওর ওপর একটা কোট পরলেই আর কিছু দেখা যাবে না। হ্যাঁ, এসব কি হচ্ছে? কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, এই আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভেতরে পুড়ে দিয়ে বোতাম লাগিয়ে দিল। বাঁধবার প্রয়োজন হলো না। এরকম বিচিত্র প্রসাধন শেষ করে রাত্রি 11:20 সময় আমরা বেরিয়ে গেলাম। দেরাজ থেকে কয়েকটা জিনিস পকেটে পুড়তে পুড়তে ব্যোমকেশ বলল, চিঠি নিয়েছো? কি সর্বনাশ! নাও নাও, আরে শিগগিরই একখানা সাদা খামের মধ্যে পুড়ে নাও। শিয়ালদার মোড়ের ওপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গির দিকে ছুটে চলল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হয়ে গেছে সেই স্থানে ট্যাক্সি হতে নামলাম। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম প্রশস্ত রাজপথের ওপর কোথাও একটা লোকও নেই। চারদিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণীর নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করে তুলেছে। ঘড়িতে তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। কি করতে হবে গাড়িতে বসে পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলার প্রয়োজন হলো না। আমি আগে আগে চললাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে পেছনে অদৃশ্য হয়ে চলল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করে তুলল। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে
সে আমার ঠিক 6 ইঞ্চি পেছনে চলতে লাগলো। তবু মনে হলো যেন আমি একা চলছি। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে প্রাসাদ থাকলে আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বলতর হয়, এখানে তা হয়নি। দুই দিকের শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করে তুলেছে। এই অবস্থায় সামনে থেকে আসা কারো সাধ্য নেই যে বুঝতে পারে আমি একা নই। আমার পেছনে আর একটা অন্ধকার মূর্তি নিঃশব্দে চলেছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু আগে বন্ধ হয়ে গেছে। এদিকে রেস কোর্সের সাদা রেলিং এক টানাভাবে চলছে। আমি রাস্তার মাঝখান ধরে হেঁটে চললাম। দূরে পিছনে একটা ঘড়িতে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষণা হলো। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলো বাজতে আরম্ভ করলো। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝঙ্কৃত হয়ে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিস ফিস স্বরে ব্যোমকেশ বলল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পেছনে আছে তা ভুলেই গেছিলাম। চমকে পকেট থেকে খামখানা বার করে হাতে নিলাম। আরও 6-7 মিনিট চললাম। খিদিরপুর পুল পৌঁছতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে চমকে উঠলাম। কানের কাছে শব্দ হলো, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগলো। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঢালা কালো রাস্তার ওপর কৃষ্ণতর একটা বস্তু দ্রুত বেগে এগিয়ে আসছে আমাদের দিকে। কয়েক মুহূর্ত পরেই বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়িয়ে দিলাম। সামনে বাইসাইকেলের গতিও মধ্যর হলো। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে এলো। তখন দেখতে পেলাম কালো স্যুট পরিহিত আরোহী সামনে ঝুঁকে মোটর গগলের ভেতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন কড়াং কড়াং করে সাইকেলের ঘন্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কাকে আমিও প্রায় উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শত খণ্ডে ভেঙে গেছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হয়ে গেল। আমি ঢলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনের দিকে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী আমার পেছনে আর একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে উঠল। আমি ব্যোমকেশের সাহায্যের জন্য মাটি থেকে উঠে উপস্থিত হয়ে দেখলাম সে প্রতিপক্ষের বুকের ওপর চেপে বসেছে এবং 2 হাত বজ্রমুষ্টিতে তার 2 কবজি ধরে আছে। বাইসাইকেলখানা একধারে পড়ে আছে। আমি পৌঁছতেই ব্যোমকেশ বলল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট থেকে বের করে ভূপতিত লোকটার 2 হাত শক্ত করে বেঁধে দিলাম। ব্যোমকেশ বলল, ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো? আরে ইনি আমাদের সকালবেলাকার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিনের রহস্যের মেঘনাদ। বলেই তার চোখের গগল খুলে দিল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হলো তা বর্ণনা করা নিষ্প্রয়োজন, কিন্তু সেই অবস্থাতে থেকেও প্রফুল্ল রায় হিংস্র দাঁত বার করে হাসল। বলল, ব্যোমকেশবাবু, এবার আমার বুকের ওপর থেকে নেমে বসতে পারে, আমি পালাবো না। অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, ওই অস্ত্রশস্ত্র কিছু আছে কি না। এক পকেট থেকে অপেরা গ্লাস ও অন্য পকেট থেকে পানের ডিবা বের হলো। আর কিছুই না। ডিবেটা খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটা 4 পান রয়েছে। ব্যোমকেশ বুকের ওপর থেকে নামলে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশবাবু,
আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই, এই শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না। বলেই অদ্ভুতভাবে হাসল। ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসেল বার করে সজোরে তাতে ফুঁ দিল। তারপর আমাকে বলল, অজিত, বাইসাইকেলখানা তুলে রাখো, ওটা সরিয়ে রাখবে, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসল। সবই জানে দেখছি, আপনি অসাধারণ লোক। আপনাকেই ভয় ছিল, তাই তো আজ ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক থেকেই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি এই ভেবে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন। আরে আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো? জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় হাসার চেষ্টা করে বলল, তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা? কিছুক্ষণ চুপ করে থেকে পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করে বলল, একটা পান খেতে পারি নাকি? অবশ্য আসামিকে পান খাওয়ার রীতি নেই জানি, কিন্তু পেটে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করলে আমি ডিবা থেকে দুটো পান তার মুখে পুরে দিলাম। পান চিবোতে চিবোতে প্রফুল্ল রায় বলল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনছিল। অন্য মনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়লো, আমাকে তাহলে ছাড়বেন না? ছাড়বো কিরকম? পুলিশে দেবে? দেবো বই কি। ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। বলেই রাস্তার ওপর ঢলে পড়ল। একটা মোটর বাইক সশব্দে এসে পাশে থামল। একজন ইউনিফর্ম পরা সাহেব তার উপর থেকে লাফিয়ে পড়ে বললেন, হোয়াটসঅ্যাপ ডেড। প্রফুল্ল রায় নিষ্প্রভ চোখ খুলে বলল, এ যে খোদ কর্তা দেখছি, আমায় ধরতে পারলে না। ব্যোমকেশ বাবু, পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। প্রফুল্ল রায় চোখ মুদল। তার মুখখানা শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে উপস্থিত হলো। কমিশনার সাহেব নিচে হাতকড়ি নিয়ে অগ্রসর হতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরা অভ্যস্ত বসবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসেছিলাম। খোলা জানালা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটা বাইসাইকেলের বেল হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখছিল। টেবিলের ওপর একখানা সরকারি খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলে ভিতরে যন্ত্রপাতি সপ্রশংসর চোখে নিরীক্ষণ করতে করতে বলল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায়, এই কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারোর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের! কি ভয়ঙ্কর, অথচ কি সহজ। আর আর এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘন্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? সত্যি এই লোকটা যে কত বড় বুদ্ধিমান
সেই দিন তার ইঙ্গিত পেয়ে গেছিলাম। আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাত স্বরে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে? সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট করে উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিত ঈশা নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের কোনো উত্তরাধিকারী ছিল না, থাকলেও সেটা কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, আর কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকেই এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি। তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে থেকে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে। ভাঙা পাথরের বাইরের দুটো অংশ যেমন সহজে জোর লেগে যায়, তেমন আরেকটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করছিল, বুঝলে? একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের ওপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়ে বলল, আহা, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছেন খুন করবার জন্যে তারাও জানতে পারে লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশমিনকালেও ধরতে পারতুম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বল। ওই তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলে, ওই গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়, তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে চলে গেল। তারপর অলক্ষ্যে তোমাকে অনুসরণও করতে লাগলো। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে যে এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথে বসেছিলাম এটা সে বুঝতে পারে। সে যে খোঁজ খবর দিতে আসবেই এ আমি জানতুম। তুমি জানতে? তবে আজ মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনের আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরার মাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট রক্তাক্ত হস্তে, আর সেই চেষ্টাই আমি করেছিলুম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথাকে বুঝলো যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারলে না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলো যে আমার বেঁচে থাকা নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল যেন রাত্রে রেস কোর্সের পাশের পথ দিয়ে যাই। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয় তার খটকা লাগলো, এই যে আমি যদি পুলিশ সঙ্গে করে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল, কিন্তু পুলিশের নামে আমি এমনি চটে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলেন।
বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে। হায়, শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এই কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। তোমার মনে আছে প্রথম যেদিন দাশুবাবু আসেন, সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম ওই বুকের হাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কি না। তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আসলে আমার হাওড়া ব্রিজের ওইখানটা ঠিক জোড়া লাগছিল না। তারপর পথের কাটা চিঠি যখন পড়লুম, তখন এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে চিঠিতে আমি একটা কথা পেয়েছি। সে কথাটা কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি, এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল। বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তুমিও মাটিতে পড়ে পটল তুললে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে। তো অস্ত্র ছুটবে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায়। একবার ওই পুলিশ ভারী বুদ্ধি ফেলিয়েছে। তোমার মনে থাকতে পারে সেই গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী ওই লাল বাজারের মোড়ের উপর মারা গিয়েছিলেন। আর তিনি মরে পড়বা মাত্রই পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেলে না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়, কারণ বাইসাইকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসে। বলেই ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগলো। টেবিলের ওপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে পড়ল। সেখানে তুলে টেবিলের ওপর রেখে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছিলেন? ও বাবা, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশও করেছে, যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে। তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি, বুঝলে। ওই জুয়েলারি ইন্স্যুরেন্স কোম্পানির লোক লাশ দেখে বলছে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় নাকি উপস্থিত কর্মে ওই যশোহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায়ের নামটাও ছদ্মনাম, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন। এই ঘন্টিটি তাকে ফেরত দিতে হবে। এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। ওটার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছো না। সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘন্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হই না। যা হোক, প্রফুল্লরার একটা স্মৃতিচিহ্ন তবুও আমার কাছে রইল। কি? ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলেই ব্যোমকেশ নোটখানা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করে রেখে এলো। সে ফিরে আসলে আমি তাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি করে বলো তো, তুমি কি জানতে যে পানের মধ্যে বিষ আছে? জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসিতে যেতেন তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বুঝলে। বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সেটা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা দেখলে বিস্মিত না হওয়া ছাড়া থাকা যায় না।
ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বার করল, তার উপর একবার চোখ বুলিয়ে সহাস্যে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি 1000 টাকার চেক। শেষ হলো ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা।